আজকে আমরা 6 নম্বর স্কুলটা সলভ করছি। মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার দিয়েছে, তোমরা স্কুল থেকে যে টেস্ট পেপারটা পেয়েছো তার 6 নম্বর স্কুলটা সলভ করছে। খুব ভালো করে ভিডিওটা দেখো, অবশ্যই তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো করে ভিডিও দেখো। চলে এসো আজকে প্রথম প্রশ্নে। দেখো, সৌর বিকিরণের যে রশ্মিটির গ্রিন হাউসের জন্য দায়ী সেটা আমরা বলবো অবলিত রশ্মি। তাহলে অবলিত রশ্মি হলো গ্রিন হাউসের জন্য দায়ী। এসটিপিতে 0.01 মোল CO2 আয়তন কত? এটা হবে অপশন সি হবে। কিন্তু কি করে? 1 মোল CO2 মানে আমরা বলবো 22.4 লিটার। 1 মোল বলে 22.4 লিটার। আর 0.01 মোল CO2 মানে 22.4 ইন্টু 0.01, এটা করলে কত হবে? 0.0224 লিটার। দেখে নাও, 0.0224 লিটার, এটা আমরা পেয়ে যাব। তাহলে অ্যান্সার করতে হবে, অ্যান্সার আমরা বলবো অপশন সি হবে। এসটিপিতে 1 লিটার হাইড্রোজেনের ভর কত? অবশ্যই মানটা মনে রাখবে, 0.089 গ্রাম। এরপরে চলে এসো, প্রদত্ত কোন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রযোজ্য? কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রযোজ্য। বক্ররেখার বৃদ্ধিতে ফোকাস দৈর্ঘ্য এফ সমান আমরা বলবো r/2। দেখতে পাচ্ছ? তাহলে এফ যদি 8টা বাড়ে তাহলে এফ বাড়বে, তাহলে অবশ্যই আমরা বলবো কি বলতো, বাড়বে। তাহলে আর বাড়লে আমরা এফ বাড়বে, তাহলে বক্ররেখার বৃদ্ধি পেলে তাহলে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে আমরা অপশন বি বলবে। দেখে নাও, তারপর দেখো 1.6, উত্তল লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখলে লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে একটি সৎবিম্ব তৈরি হলো। ফোকাস দূরত্ব নির্ণয় করতে বলছে। দেখে নাও 1.6, দেখে নাও, তাহলে আমরা জানি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এখানে দেখো ভি এর মানও 30, ইউ এর মানও 30, তো মানটা বসালাম। দেখে নাও 30 লসাগু 1 প্লাস 1, এটা 1/f, 2/30 সমান আমরা বলবো 1/f। তাহলে 1/f সমান, এটা কাটাকুটি করলে তাহলে 1/15। তাহলে এফ এর মান পেয়ে গেলাম কত? এফ এর মান পেয়ে গেলাম 15 সেন্টিমিটার। ফোকাস দৈর্ঘ্য কত হবে? ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। দেখে নাও, তাহলে কোন অপশানটা হবে? দেখে নাও, আমরা পেয়ে যাব 15 সেন্টিমিটার। দেখে নাও 15 সেন্টিমিটার আমরা পেয়ে যাব। একটি আধান, দেখে নাও, একটি আধান, এটি ধনাত্মক আধান। এই ধনাত্মক আধানে আহিত আধানের সংখ্যা, আহিত আধানের পরিমাণ দেওয়া আছে, আধানের সংখ্যা দেওয়া আছে। তাহলে একটি ধনাত্মক আধানে আহিত বস্তুতে আধানের সংখ্যা দেওয়া আছে, ইলেকট্রন আধান দেওয়া আছে। তাহলে কতগুলো ইলেকট্রন ঘাটতি থাকবে? দেখে নাও 1.7, 1.7। মনে রাখবে কিউ সমান আমরা জানি এনই, তাহলে এন সমান আমরা বলবো Q/E। তাহলে কিউ এর মান এখানে দেওয়া আছে, দেখে নাও কিউ এর মান এখানে দেওয়া আছে, দেখো 3.2 ইন্টু 10⁻17। তাহলে 3.2 ইন্টু 10⁻17। আর ইলেকট্রন আধান আমরা জানি সেটা হলো 1.6 ইন্টু 10⁻19। এটা কাটলে আমরা 2 বলবো। এবার দেখো সূচকের নিয়ম প্রয়োগ করলে 10⁻17 এটা উপরে উঠলো, প্লাস 19, 2 ইন্টু 10⁻2, তাহলে 2 ইন্টু 100, তাহলে আমরা বলবো 200টা। কটা ইলেকট্রন আমরা বলবো? 200টা বলবো, বা 200টা ইলেকট্রনের ঘাটতি হবে।
তাহলে অ্যান্সার দেখো আমরা কী বলবো, অপশান ডি বলবো। দেখতে পাচ্ছ কীভাবে আসছে, ব্যাপারগুলো বুঝে নিতে হবে। তারপর দেখো তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে গেলে পরিবাহীতে উৎপন্নতা একই থাকবে। কেন থাকবে দেখে নাও। 1.8 1.8 খুব ভালো করে দেখে নাও। এটা হলো এইচ প্রপোর্শনাল আই স্কোয়ার। তাহলে যেহেতু এটা বর্গ, তাহলে প্রবাহমাত্রা মাইনাস হোক প্লাস হোক সবই কিন্তু একই মান দেবে, কারণ যেহেতু এটা বর্গ আছে। তাহলে সেই জন্য আমরা কি আসবো দেখে নাও। বলা আছে উৎপন্ন, দেখো তড়িৎ প্রবাহ বদলে দিলেও তাহলে উৎপন্ন তাপের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ একই থাকবে। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। সাধারণ উষ্ণতায় তরল, সাধারণ উষ্ণতায় তরল এবং কঠিন হ্যালোজেন। তরল হলো আমরা বলবো ব্রোমিন, আর কঠিন আমরা বলবো আয়োডিন। তারপর দেখে নাও কোন পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন দেখা যায়, কোন পরমাণু দুটির মধ্যে সমযোজী বন্ধন দেখা যায় না, সেটা আমরা বলবো এন এবং এফ। এন এবং এফ এর মধ্যে কোনো সমযোজী বন্ধন দেখা যায় না, এন এবং এফ। এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু মনে রাখবে। তড়িৎ বিশ্লেষণের সময় কোন রূপান্তর ঘটে, এটা বলবো রাসায়নিক শক্তি রূপান্তর ঘটে, মানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তির রূপান্তর ঘটে। তারপরে দেখো নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপ বিদ্যুৎপাতের ফলে প্রদত্ত যৌগটা কি উৎপন্ন হবে, এটা এনও উৎপন্ন হবে। তারপর দেখো কোনটি সালফাইডযুক্ত আকরিক, কপার গ্লান্স Cu2s। কপার গ্লান্সের সংকেত হলো Cu2s। দেখো এর মধ্যে সালফার আছে, তাহলে এটা আমি বলবো সালফাইডযুক্ত আকরিক। তারপরে সমকোণীয় শ্রেণীর মধ্যে আণবিক সংকেত পার্থক্য CH2। তারপর চলে এসো দেখো, এরপরে চলে এসো খুব ভালো করে দেখো। দেখো বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় মেঘ বৃষ্টি দেখা যায়, এটা আমরা বলবো ট্রপোস্ফিয়ার বলবো। এটা আমরা বলবো ট্রপোস্ফিয়ার। তাহলে বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন গ্যাস স্তরকে ভাঙে, এটা আমরা এনও বলবো, এনও। প্রাকৃতিক সানস্ক্রিন বলে ওজোন গ্যাসকে। তারপর দেখো বয়েল এবং চাল সূত্র দুটিতে ধ্রুবক থাকে, সেটা হলো গ্যাসের ভর বলবো। স্থির চাপে নির্দিষ্ট করে আয়তনের সঙ্গে পরম তাপমাত্রার সম্পর্ক হলো সমানুপাতিক। কঠিন দেখে নাও, কঠিনে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস এবং কেলভিন স্কেলে সমান হয়, এটা সত্য। তারপর দেখো পাত্রের উপাদান বিভিন্ন হলে গ্যাসের আপাত প্রসারণ গুণাঙ্ক একই হবে, এটা নয়। আপাত প্রসারণ গুণাঙ্কটা পাত্রের উপাদানের উপর নির্ভর করে, এটা মিথ্যা হবে। কোন শর্তে উত্তল লেন্স মানে পর্দায় সদ্বিম্ব তৈরি করবে, সদ্বিম্ব তখনই তৈরি করবে যখন বস্তুটা ফোকাসের বাইরে রাখা হবে। তাহলে বস্তুটা ফোকাসের বাইরে রাখলে তাহলে সদ্বিম্ব তৈরি হবে। তাহলে আমরা বলবো ইউ গ্রেটার দেন ইকুয়াল টু এফ। 2.6 মানে দেখে নাও, 2.6টা যেটা বলতে চাইছি এটা হলো ইউ গ্রেটার দেন ইকুয়াল টু এফ। মানে এর মানে হলো বস্তুটা আমি রাখবো ফোকাসের নয়, ফোকাসের বাইরে। তাহলে ফোকাসের বাইরে বস্তুটা রাখলে, ফোকাসের বাইরে বস্তু রাখলে সদ্বিম্ব তৈরি হবে, ফোকাসের ভেতরে রাখলে বস্তুটা অসদ্বিম্ব তৈরি করবে। তোমরা উত্তরটা এরকমভাবে লিখতে পারো, তাহলে ফোকাসের মধ্যে ছাড়া সব বিন্দুতে, এটাও লিখতে পারো, বা তোমরা লিখতে পারো ফোকাসের মধ্যে ছাড়া সব বিন্দুতে। এই ভাষা তোমরা লিখলেও নাম্বার পাবে। তারপর চলে আসো চোখের উপযোজন কাকে বলে। চোখের উপযোজন এটা আমরা পেজ নাম্বার 53 পাবো, দেখে নাও। এখানে চোখের উপযোজন সিলিয়ারি, দেখে নাও সিলিয়ারি মাংসপেশি সাসপেন্সের লিগামেন্টের সংকোচন প্রসারণ করে চক্ষু লেন্সের সিলিয়ারি মাংসপেশি সাসপেন্সারি লিগামেন্টের সংকোচন প্রসারণ করে চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস করে দূরের জিনিসকে রেটিনায় প্রতিবিম্ব গঠন করছে। চোখের এই ক্ষমতাকে আমরা বলবো উপযোজন বলবো। আলোর কোন ধর্মের জন্য রংধনু, এটা রংধনু ঘটে। তাহলে আলোর কোন ধর্মের রংধনু ঘটে বা রামধনু ঘটে, এটা আমরা বিচ্ছুরণ বলবো। তাহলে মনে রাখবে রামধনু ঘটার জন্য দায়ী হলো আলোর কোন ধর্ম, বিচ্ছুরণ। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ে ব্যবহারিক প্রয়োগ হলো ইলেকট্রিক মোটর।
তারপর দেখো তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে কোন সূত্র থেকে তড়িৎ শক্তি নীতি পাওয়া যায়, এটা আমরা পাবো লেঞ্জের সূত্র থেকে। তেজস্ক্রিয় রশ্মি কোথা থেকে নির্গত হয়, কেন্দ্রক বা নিউক্লিয়াস থেকে। হ্যালোজেন মৌলের নাম লিখতে বলে যা তেজস্ক্রিয়, এটা অ্যাস্টাটিন বা এটি বলবো, হ্যাঁ অ্যাস্টাটিন বা এটি বললে হবে, এটি এরমভাবে লেখা হয় এটি। তারপর দেখো দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যাটা 18টা। দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা আমরা 18টা বলবো। তারপর দেখে নাও কোন প্রকার, দেখো তারপরে কোন প্রকার বন্ধনে কোনো দিক বা অভিমুখ নেই, আমরা আয়নীয় বন্ধন বলবো। তারপর সমযোজী ত্রিবন্ধনযুক্ত মৌলের নাম আমরা নাইট্রোজেন বা N2 বলবো। অ্যানোড মাঝে উপস্থিত PTAUAG। পিতলের ওপর কোন ধাতু সোনার প্রলেপ দেয়াকে তড়িৎবিদ্যুৎ হিসাবে আমরা কি ব্যবহার করব, পিতলের ওপর সোনার প্রলেপ। সোনার প্রলেপ দিতে গেলে পটাশিয়াম অটোসায়ানেট, দেখে নাও পটাশিয়াম অটোসায়ানেট ব্যবহার করব, পটাশিয়াম অটোসায়ানেট ব্যবহার করব। তারপর দেখে নাও চামচের, দেখে নাও পিতলের চামচের ওপর সিলভারের প্রলেপ দিলে অ্যানোড হিসাবে আমরা কি বিশুদ্ধ সিলভার পাত্রা ব্যবহার করব। কিপ যন্ত্রে ব্যবহার করা H2 বা H2S আমরা বলবো। আর কিপ যন্ত্রে কোন গ্যাস প্রস্তুত করা হয়, আমরা বলবো H2S বলবো। কোন অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস পাওয়া যায়, HNO3। তারপর থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন দুটো ধাতুর নাম FeCrMn। অ্যামালগাম উদাহরণ হলো AgHg, এরমভাবে লিখবে Ag/Hg। আয়রনের একটি ধাতু সংখ্যা আমরা ইনভার বলবো। অ্যালকাইনের সাধারণ সংখ্যা CnH2n-2। অ্যালকাইনের সাধারণ সংখ্যা হলো CnH2n-2। CH3CH2OH এর নাম, এটা গঠনগত মানে গঠনটা কীভাবে লিখবো, CH3 বন্ড ও CH3 এরকমভাবে তোমরা লিখবে CH3 ও CH3। তারপর চলে এসো বিভাগ গ বা গ্রুপ সি এর প্রশ্নে। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, প্রত্যেকটা পেজে আছে, পেজ নাম্বার 6 আমরা পাবো। দেখে নাও ভবিষ্যৎ প্রচন্ডতা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণভাবে নিঃশেষ না করে মানবজাতির উন্নয়নের কাজে সুপরিকল্পিতভাবে সম্পদে আহরণ এবং ব্যবহার করা হয়, তাকেই আমরা বলবো স্থিতিশীল উন্নয়ন। তারপর দেখো বায়োফুয়েল কাকে বলে উদাহরণ দিতে বলছে। বায়োফুয়েল কাকে বলে উদাহরণ, দেখে নাও বায়োমাস থেকে যে জ্বালানি তৈরি হয় তাকে আমরা বায়োফুয়েল বলবো। যেমন আমরা কঠিন বায়োফুয়েল আছে, তরল বায়োফুয়েল আছে, গ্যাসীয় বায়োফুয়েল। তার গ্যাসীয় বায়োফুয়েল উদাহরণ আমরা বলবো গোবর গ্যাস বলবো। তারপর চলে এসো দেখো 27°C তাপমাত্রায়, দেখে নাও 27°C তাপমাত্রায় আচ্ছা 27°C তাপমাত্রায় 570 mmHg চাপে 2.2 CO2 এর আয়তন বলা আছে 1.64 লিটার, আর এর মান কত। আমরা এরকম অঙ্ক করেছি, তোমরা যদি ভিডিওগুলো দেখো অবশ্যই অঙ্কটা তোমরা সলভ করতে পারবে। যদি তোমরা না পারো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদের শর্টস আকারে কিন্তু আপলোড করে দেবো। তারপর দেখে নাও উত্তল লেন্সের সাহায্যে কিভাবে অসৎ সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে চিত্রসহ ব্যাখ্যা করতে বলি। পেজ নাম্বার 50 আমরা পাবো। দেখে নাও পেজ নাম্বার 50 এই ছবিটা আঁকবো, ব্যাখ্যা করে দেবো। তারপর দেখে নাও প্রয়োজনীয় রশ্মিচিত্রের সাহায্যে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রিকের কারণ, প্রকৃতি, প্রতিকার লিখতে বলছে। তাহলে দেখে নাও দীর্ঘদৃষ্টি, খুব ভালো করে দেখে নাও দীর্ঘদৃষ্টি কাকে বলে, কেন হয়, আর এর ছবিটা এঁকে দেবে। প্রতিকার উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে। এটা 54 পেজ আমরা পেয়ে যাব। ফিউজ তারের বৈশিষ্ট্য কি, দেখে নাও 72 পেজে আমরা পাবো।
ফিউজ তার হলে এমন এক ব্যবস্থা যেটা শ্রেণীর সঙ্গে যুক্ত থাকে, আর এর যে রোধাঙ্ক বেশি হয়, গলনাঙ্ক কম হয়। এই 3টে পয়েন্ট বললেই হবে। তারপর দেখো C2H2 লুইস ডট। দেখে নাও C2H2, খুব ভালো দেখে নাও, C2H2 লুইস ডট দেখে নাও। তারপর দেখে নাও যোজ্যতা কক্ষ এবং যোজক ইলেকট্রন বলতে কি বোঝো? যোজ্যতা কক্ষ বন্ধন গঠনকালে বহিস্তম কক্ষ ইলেকট্রনগুলি অংশগ্রহণ করায় ওই কক্ষকে আমরা কি বলবো? যোজন কক্ষ বলবো। আর ওই কক্ষে যে ইলেকট্রন থাকবে তাকে আমরা যোজক ইলেকট্রন বলবো। দেখে নাও ভালো করে, পেজ নাম্বার 105 আমরা পেয়ে যাব। সমযোজী বন্ধন ক প্রকার এবং কি কি বলতে বলছে? দেখে সমযোজী বন্ধন সংজ্ঞা দেখে নাও। সমযোজী বন্ধন দুটো পরমাণুর মধ্যে এক ব্যাকেট ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহৃত হয়ে যে রাসায়নিক বন্ধন তৈরি করে তাকে সমযোজী বন্ধন বলবো। সমযোজী বন্ধন 3 প্রকার হয়। একটা হলো এক বন্ধন হবে, একটা দ্বিবন্ধন হবে, একটা ত্রিবন্ধন হবে। 107 পেজ আমরা পেয়ে যাব। নাইট্রিলিন প্রস্তুতির শর্ত এবং সমীকরণ লিখতে বলছে। এখানে নাইট্রিলিন প্রস্তুতির শর্ত এবং সমীকরণ, খুব ভালো দেখে নাও, শর্ত এবং সমীকরণ। তারপর দেখো কার্বন বিজারণ পদ্ধতি মূল নীতি সমীকরণ লিখতে বলছে। কার্বন বিজারণ পদ্ধতি মূল নীতি সমীকরণ দিয়ে দেবে এটা। তারপর দেখে নাও জিঙ্ক ব্লেন্ডকে খনিজ আকরিক 2 বলা হয়? দেখে নাও জিঙ্ক ব্লেন্ডকে কেন খনিজ আকরিক 2টি বলা হয়, দেখতে পাচ্ছ। তারপর দেখে নাও সমগুণীয় শ্রেণী কাকে বলে, উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে বলছে। সমগুণীয় শ্রেণী দেখে নাও, খুব ভালো দেখে নাও, সংজ্ঞাটা লিখে দেবে, উদাহরণ দিয়ে দেবে। সমগুণীয় শ্রেণী 140 পেজ। তারপর দেখো CH2 দেখে নাও, CH2 ইউপ্যাক নাম হলো প্রোপানল। কি নাম? প্রোপানল। তারপরে দেখো চলে এসো, তারপর দেখো চার্লসের সূত্র থেকে ভি প্রপোর্শনালিটি লেখচিত্র প্রমাণ করতে বলছে। এটা পেজ নাম্বার 13 থেকে 14 আমরা পাবো। দেখে নাও, আমরা এই পরম শূন্যের সাথে চার্লস সূত্র প্রকাশ এখান থেকে শুরু করব আর শেষ করব আমরা এইখানে শেষ করব, করলেই প্রমাণটা হয়ে যাবে। তাহলে 13 থেকে 14 পেজ আমরা পাবো। তারপর দেখো পরম শূন্য তাপমাত্রাকে পরম বলা হয় কেন? কারণ এই বিশ্বে এর থেকে কম তাপমাত্রা নেই, সেই জন্যই পরম বলা হয়। এই বিশ্বে আর -273 থেকে কম তাপমাত্রা সৃষ্টি করা যায় না, তাই এই জন্যই তাপমাত্রাকে পরম তাপমাত্রা বলা হয়। দেখে নাও এই অঙ্কটা, দেখে নাও CaCO3 এর সঙ্গে লঘু HCl বিক্রিয়া করে CaCl2 CO2H2 উৎপন্ন হয়। 50 গ্রাম CaCO3 এর সঙ্গে 55 গ্রাম CaCl2, 22 গ্রাম CO2, 9 গ্রাম H2 উৎপন্ন করতে কত গ্রাম HCl প্রয়োজন, আর HCl এর মোল সংখ্যা কত হবে? দেখে নাও ভালো করে এই অঙ্কটা, দেখে নাও ভালো করে। দেখো
দেখো এখানে প্রথম আমরা CaCO3 কি করলাম, মানে এখানে দেখো CaCO3 আণবিক ভর, HCl আণবিক ভর, প্রত্যেকের দেখো আণবিক ভর আমি বার করে নিয়েছি। তারপরে 100 গ্রাম CaCO3 কে 111 গ্রাম CaCl2, 18 গ্রাম H2 এবং 44 গ্রাম CO2। তাহলে এখানে দেখে নাও তাহলে এখান থেকে দেখো ছোট্ট অঙ্ক, 100 গ্রাম CaCO3 থেকে 111 গ্রাম CaCl2 এবং 18 গ্রাম H2O এবং 44 গ্রাম CO2 উৎপন্ন করতে 43 গ্রাম HCl প্রয়োজন। এটা লেখা গেল। এবারে আমরা 100 থেকে 50 করলেই আমরা বিভিন্ন উত্তরগুলো পেয়ে যাব। আর মূল সংখ্যা বলতে HCl মানে HCl কত, HCl ভাবে দেখে নাও। HCl মানে আমরা বলবো, দেখে নাও HCl এর, দেখে নাও এই মূল সংখ্যা কত হবে, দেখে নাও মূল সংখ্যা 1 হবে। এই অঙ্কটা তোমরা দেখে নাও, 24 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেন পোড়ালে যে পরিমাণ CO2 উৎপাদন হবে সেই পরিমাণ CO2 উৎপাদনের জন্য কত পরিমাণ CaCO3 HCl বিক্রিয়া ঘটাতে পারবে। দেখে নাও ভালো করে। আমরা এই অঙ্কটা 8-এর অঙ্কটা পুরো পেয়ে যাব। দেখে নাও 8-এর অঙ্কটা পুরো সলভ করা আছে, খুব ভালো দেখে নেবে, প্র্যাকটিস করে নেবে, ভালো দেখে নেবে। দেখে নাও 8-এর অঙ্কটা। তারপরে দেখো 4.3 চলে এসো। দেখে নাও 4.3, দেখো তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কোনটা, নিজস্ব ধর্ম এবং কারণ ব্যাখ্যা করতে বলছে। দেখে নাও আপাত এবং প্রকৃতির মধ্যে দেখো দেখে নাও কোনো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণের উপর নির্ভরশীল। কোনো তরলকে বিভিন্ন উপাদান বিশিষ্ট পাত্রে রাখলে আপাত প্রসারণ বিভিন্ন হয়, কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্ক একই থাকবে। তাই তরলে আপাত প্রকৃত প্রসারণের মধ্যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো তরলের নিজস্ব ধর্ম। দেখতে পাচ্ছ। তাহলে এখানে গামা রিয়েল, গামা আর মানে গামা আর, গামা এ, গামা জি, আর মানে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এটা হলো আপাত প্রসারণ গুণাঙ্ক, এটা পাত্রের প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা বলবো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক সমান পাত্রের প্রসারণ গুণাঙ্ক। তারপর দেখো 4.4-এ চলে এসো। একটি আলোক রশ্মি, দেখে নাও একটি আলোক রশ্মি 30 ডিগ্রি কোণে, একটি আলোক রশ্মি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট কোনো প্রিজমের একটি তলে 60 ডিগ্রি কোণে আপতিত হলো। রশ্মিটির চ্যুতি 30 ডিগ্রি হলে প্রমাণ করতে বলছে রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তলে নির্গত হবে এবং প্রিজমের যে, দেখে নাও 4.4, দেখে নাও ভালো করে। তাহলে আমরা এর মানটা আমরা পেয়ে গেলাম কত, 30 ডিগ্রি। তাহলে আপাতন কোণ I1 এর মানটা আমি পেয়ে গেলাম 60 ডিগ্রি, ডেল্টার মানটা আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। তাহলে আমরা দেখে নাও এ মানে 30 ডিগ্রি, I1 আপাতন কোণ 60 ডিগ্রি, ডেল্টার মান 30 ডিগ্রি। তাহলে আমরা জানি ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাসে, তাহলে এটা হলো ডেল্টার মান 30 ডিগ্রি। I1 এর মান আমরা কত বলবো, I1 এর মান আমরা বলবো 60 ডিগ্রি বলবো, 60 ডিগ্রি। I2-র মান আমরা চাইছি, এখানে ভালো করে দেখে নাও, এটা হলো 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস I2, এখান থেকে আমরা পেয়ে যাব, তাহলে I2 সমান আমরা 0 ডিগ্রি পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, অর্থাৎ প্রিজমের দ্বিতীয় তল দিয়ে আলোক রশ্মি লম্বভাবে নির্গত হবে, আলোক রশ্মি লম্বভাবে নির্গত হবে। তো এর সিদ্ধান্ত প্রিজমের দ্বিতীয় তলতে আলোক রশ্মি লম্বভাবে 3 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি বস্তুকে উত্তল লেন্সের সামনে রাখলে সমস্কৃত প্রতিবিম্ব পাওয়া যাবে। প্রতিবিম্বটি 3 গুণ বিবর্ধন হবে।
বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে দূরত্ব যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করতে বলছে। বিবর্ধন এম সমান আমরা বলবো ভি বাই ইউ। বিবর্ধন 3 গুণ বলেছে, তাহলে এটা 3। আর এখানে বলা আছে তাহলে বস্তু এবং প্রতিবিম্বের দূরত্ব 12 সেমি। আমরা বলতে পারি ইউ প্লাস ভি, এইটা হলো 12 সেমি আমরা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা যদি ভি এর মানটা বার করি, এখান থেকে ভি এর মানটা আমরা বলবো 12 মাইনাস ইউ সেমি। তাহলে ভি এর মানটা যদি বসিয়ে দিই 12 মাইনাস ইউ বাই ইউ, এটা কোনাকুনি গুণ করছি 3u, এটা 12 মাইনাস ইউ, তারপর 4u সমান 12। তাহলে ইউ সমান আমরা বলবো 12/4। তাহলে ইউ সমান আমরা বলবো 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার। আর ভি এর মান তাহলে অর্থাৎ ভি এর মান আমরা পেয়ে গেলাম 12 মাইনাস 3 সেন্টিমিটার। তাহলে আমরা বলবো 9 সেন্টিমিটার। দেখে নাও অঙ্কটা হয়ে গেল, ছোট্ট অঙ্ক। দেখে নাও আমরা প্রথম করে নিলাম, আমরা নিই এম সমান ভি বাই ইউ। তাহলে এখানে 3 গুণ বলা আছে, এমের জায়গায় 3 বসেছি। আর ভি প্লাস ইউ এর মান 12 বলা আছে, এখানে ভি এর মান পেয়ে গেলাম। তাহলে ভি এর মান পেয়ে গেলাম 12 মাইনাস ইউ। তাহলে 12 মাইনাস ইউ এখানে বসিয়ে দিলাম, কোনাকুনি গুণ করা হলো। দেখো প্লাস 3u মাইনাস ইউ এদিকে এলে তাহলে প্লাস 3u প্লাস ইউ মানে 4u হয়ে গেল সমান 12। তাহলে ইউ সমান 12/4 মানে ইউ সমান 3। তাহলে বস্তু দূরত্ব আমরা পেয়ে গেলাম 3 সেমি। আর এবার দেখো তাহলে ভি সমান তাহলে 12 মাইনাস 3, 12 মাইনাস 3 মানে 9। তাহলে এটা হলো প্রতিবিম্ব দূরত্ব। তাহলে বস্তু দূরত্ব কত? 3 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে সিদ্ধান্ত গ্রহণ করব বস্তু দূরত্ব 3 সেন্টিমিটার আর প্রতিবিম্ব দূরত্ব আমরা বলবো 9 সেন্টিমিটার। তারপর দেখো চলে এসো, দেখো লেন্সের বক্রতা ব্যাসার্ধ কাকে বলে? চিত্তস্বর লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দিতে বলছে। দেখে নাও বক্র ব্যাসার্ধের সংজ্ঞা দেখো পেয়ে যাবে। দেখো বক্র ব্যাসার্ধ, দেখো না লেন্সের দুটি বক্রতল যে দুটো গলির অংশ তাদের ব্যাসার্ধ যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে বলে বক্র ব্যাসার্ধ। দেখতে পাচ্ছ? আর আলোক কেন্দ্র দেখো লেন্সের একটি তলে আলোরশ্মি আপাতিত হয়ে প্রতিসরণের পর দ্বিতীয় তল থেকে বা বিপরীত তল থেকে আপতিত আলোরশ্মির সমান্তরাল নির্গত হলে রশ্মিটি প্রধান অক্ষে যে বিন্দু ছেদ করে তাকে আলোক কেন্দ্র বলে। দেখে নাও পেজ নাম্বার 42 আমরা পেয়ে যাবো। তাহলে ভট্টাচার্য ব্রাদার্সের বইয়ে পেজ নাম্বার 42 পেয়ে যাব। এটা ভট্টাচার্য ব্রাদার্সের বই পেয়ে যাবো। হর্ষদৃষ্টি কাকে বলে? প্রতিকার কি? দেখে নাও হর্ষদৃষ্টি কাকে বলে, এর প্রতিকার দেখে নাও। হর্ষদৃষ্টি কাকে বলে? প্রতিকার। খুব ভালো দেখে নাও হর্ষদৃষ্টি কাকে বলে পেয়ে যাবে। প্রতিকার এখানে অবতল লেন্স ব্যবহার করতে হবে। পেজ নাম্বার 54। তারপর দেখো তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র বলছে। দেখে নাও তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের দুটো সূত্র আছে, খুব ভালো দেখে নাও। 81 পেজ আমরা পাবো। পেজ নাম্বার 81-তে আমরা পাবো। এসি অপেক্ষা ডিসি অসুবিধা কেন? এসি অপেক্ষা ডিসি ব্যবহারে অসুবিধা কি? দেখে নাও ডিসি ব্যবহার করলে শক্তি ক্ষয় বেশি হবে, খরচা অনেক বেশি হবে। যদি আমি ডিসি ব্যবহার করি শক্তি ক্ষয় বেশি হবে, খরচা বেশি হবে, ভোল্টেজকে ইচ্ছা মতো বাড়ানো কমানো সম্ভব হবে না।
তাহলে আমরা 82 পেজে পেয়ে যাবো, কিন্তু উল্টে লিখবো। হ্যাঁ, তাহলে পেজ নাম্বার 82-তে পাবো, কিন্তু আমরা ভাষাগুলো একটু উল্টে উল্টে লিখবো। ডিসি বলেছে এসি অপেক্ষা ডিসি ব্যবহার অসুবিধা কি, তাহলে ডিসির গুলো বলবো, এসিকে উল্টে দেবো। তারপর দেখো বর্তনীর অর্থাৎ বলতে চাইছি, যেরকম ভাই বললাম বলবে বর্তনী আবিষ্ট তড়িৎপর অভিমুখ নির্ণয়ের ক্ষেত্রে লেঞ্জের সূত্র লিখতে বলছে। লেঞ্জের সূত্র লিখে নাও। লেঞ্জ সূত্র আবিষ্ট তড়িৎপর অভিমুখ এমন হবে যে কারণে প্রবাহ সৃষ্টি হয়েছে, প্রবাহ সেই কারণকে বাধা দেবে। পেজ নাম্বার 82-তে পেয়ে যাব। তারপর দেখো লেঞ্জের সূত্রের গুরুত্ব কি। লেঞ্জের সূত্রের গুরুত্ব হলো লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ সূত্র, আর শক্তির সংরক্ষণ সূত্রকে লেঞ্জের সূত্রে প্রতিষ্ঠা করা যায়। তা লেঞ্জের সূত্রের অন্যতম তাৎপর্য হলো লেঞ্জের সূত্র থেকে শক্তির সংরক্ষণ সূত্র, বা শক্তির সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্রে আসা যায়। তারপর চলে এসো তড়িৎ চুম্বক এবং সাধারণ চুম্বকের মধ্যে পার্থক্য লিখতে বলছে। দেখে নাও, মনে রাখো তড়িৎ চুম্বক অনেক সাধারণ চুম্বক এর শক্তিটা খুব বেশি হয় না। তাহলে মনে রাখো তড়িৎ চুম্বকের অনেক তড়িৎ চুম্বকের শক্তিশালী হয়, সাধারণ চুম্বকের শক্তি। মনে রাখো তড়িৎ চুম্বকের শক্তি ইচ্ছে মতো বাড়ানো কমানো যায়, আর সাধারণ চুম্বকের শক্তিতে ইচ্ছে মতো বাড়ানো কমানো যায় না। আর মনে রাখবে তড়িৎ চুম্বক হলো অস্থায়ী, আর তোমার সাধারণ চুম্বক হলো স্থায়ী। তড়িৎ চুম্বকের বিভিন্ন আকার দেওয়া সম্ভব, কিন্তু সাধারণ চুম্বকের মানে নির্দিষ্ট আকার আছে। তারপর দেখো বাল্যচক্রে ঘূর্ণন কি কি বিষয় নির্ভর করবে, বা বাল্যচক্রে ঘূর্ণনের কি কি উপায় পরিবর্তন করা যায়। নাম্বার 1, প্রবাহমাত্রার অভিমুখ উল্টে দিলে তাহলে বাল্যচক্রে অভিমুখ উল্টে যাবে, নাম্বার 1। নাম্বার 2 হলো চৌম্বক ক্ষেত্রে অভিমুখ উল্টে দিলে তাহলে উল্টে যাবে। আর তাহলে মনে রাখবে, আর যদি আমরা এরকম করি যে যদি দেখি মানে প্রবাহমাত্রা অভিমুখ উল্টে দিলাম, তাহলে তড়িৎ চুম্বক অভিমুখ উল্টে দিলাম, তাহলে কোনো পরিবর্তন ঘটবে না। এই 3টে পয়েন্ট তোমরা উল্লেখ করবে। তারপর দেখো তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে আলফা বিটা গামা রশ্মি বিকিরণের ফলে উৎপন্ন পরমাণুর ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা এবং অবস্থানে কি পরিবর্তন হবে। মনে রাখবে, যখন একটা তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা বেরোবে, তখন তার ভর সংখ্যা 4 কমবে এবং প্রোটন সংখ্যা 2 কমবে। দেখে নাও, এখানে পরিষ্কার আছে, দেখে নাও। দেখে নাও, যখন কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা বেরোবে, ভর সংখ্যা 4 কমবে, প্রোটন সংখ্যা 2 কমবে। আর যখন বিটা কণা বেরোবে, ভর সংখ্যা কোনো পরিবর্তন হবে না, প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে। আর গামা কণা যখন বেরোবে, তখন কি হবে, ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হবে না, উচ্চ শক্তিস্তরে নিউক্লিয়াসকে সে নিম্ন শক্তিস্তরে বা ভূমিস্তরে নিয়ে আসবে। তাহলে আমরা এই 87 পেজে এগুলো পাবো, কিন্তু নিজের মতো করে লিখতে হবে। এটা আমার পেজ নাম্বার 87, বা আমি যেভাবে বললাম তুমি এরকমভাবে লিখে দেবে। এটা ভট্টাচার্য ব্রাদার্সের বইয়ে 87 পেজে তোমরা পাবে। দেখে নাও, খুব ভালো দেখে নাও। 4.9 মৌলের পর্যাবৃত্তি ধর্ম কাকে বলে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে বলছে। আর পর্যায় ধর্ম না একটা উদাহরণ দিতে বলছে। দেখে নাও পর্যায় ধর্ম, দেখে নাও পর্যায় সারণীতে কোনো পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে বা সিঁড়ি বা উপর থেকে নিচে নামলে মৌলগুলোর কয়েকটি ধর্মের নিয়মিত পরিবর্তন ঘটে।
যেমন পরমাণুর আকার, ধাতব ধর্ম, আয়নাইজেশন শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, জারণ বিজারণ ধর্ম, এগুলো চেঞ্জ হয়। এগুলোকে আমরা বলবো পর্যায়গত ধর্ম। আর মৌলের বর্ণ, গন্ধ, চৌম্বক ধর্ম, দাব্যতা, এগুলো কোনো চেঞ্জ, এই ঘটনাগুলো ঘটে না। তাহলে এগুলো বলবো পর্যায়গত ধর্ম বা পর্যাবৃত্ত ধর্ম নয়। তাহলে 101-এ আমরা সব উত্তরটা পেয়ে যাব। পেজ নাম্বার 101-এ টোটাল উত্তরটা পেয়ে যাব। তারপর দেখো BrFCl কে BrFCl কে আমাকে বলেছে অধাতব ধর্মে নিম্নক্রমে সাজাতে বলছে। দেখে নাও, এখানে দেখো পরিষ্কার, দেখো পেয়ে যাবে, দেখে নাও, দেখে নাও, এটা আছে। আর পরমাণু ব্যাসার্ধ বলা আছে, দেখো পরমাণু ব্যাসার্ধ দেখতে পাচ্ছ, পরমাণু ব্যাসার্ধ। তারপর দেখো কপার ধাতুর বিশ্বতনে তড়িৎ বিশ্লেষক ক্যাথোড অ্যানালিসিসে কি ব্যবহার করবে। দেখে নাও, আমরা 116 পেজে উত্তরটা পেয়ে যাব। 116 পেজে উত্তরটা পেয়ে যাবো, পেজ নাম্বার 116। অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির জন্য যে বিষয়গুলি রাসায়নিক দ্রব্য, সমীকরণ এবং উৎপন্ন নাইট্রিক অ্যাসিডের সংগ্রহ। আমরা এখানে দেখে নাও, এই 3টে ধাপ আছে, 1, 2, এই 3টে, সব উত্তর চলে আসবে। তোমরা কি করবে, 3টে ধাপ লিখবে, 1, 2, এই 3টে ধাপ লিখলেই তোমার টোটাল উত্তরটা চলে আসবে। পেজ নাম্বার 126-এ তোমরা বলে দেবে। তারপর দেখো হেবার পদ্ধতিতে, দেখে নাও, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদনের শর্তাবলী সময় লিখতে বলছে। হেবার পদ্ধতি, ঠিক আছে, হেবার পদ্ধতিটা পুরো লিখে দেবে। এটা হলো পেজ নাম্বার 121-এ পেয়ে যাবে হেবার পদ্ধতি। লাইকার অ্যামোনিয়া তরল অ্যামোনিয়ার পার্থক্য লিখতে বলছে। দেখে নাও, লাইকার অ্যামোনিয়া তরল অ্যামোনিয়ার পার্থক্য, পেজ নাম্বার 115। কার্যকরী গ্রুপ কাকে বলে উদাহরণ দিতে বলছে। দেখে নাও, কার্যকরী গ্রুপ কাকে বলে, দেখে নাও, কার্যকরী গ্রুপ কাকে বলে উদাহরণ দিয়ে দেবে। দেখতে পাচ্ছ কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ, উদাহরণ দিয়ে দেবে। উদাহরণ বলতে ধরো হাইড্রক্সিল OH, অ্যালডিহাইড CHO। 139 পেজে পেয়ে যাবো। টেফলনের মনোমারের নাম কি ব্যবহার। টেফলনের মনোমার, দেখো টেফলনের মনোমার হলো টেট্রাফ্লুওরিথিলিন, ব্যবহার হলো ননস্টিক বাসনপত্রে ব্যবহার করি। তাহলে পেজ নাম্বার 146। তাহলে এটা আমরা দেখে নাও, তাহলে 6 নম্বর স্কুলটা সম্পূর্ণ সলভ করলাম। আমরা আজকে 6 নম্বর স্কুলটা সলভ করলাম। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। তোমার সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দেবে। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে, আমার সকল ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি।